আমরা পড়বো পঞ্চম অধ্যায়। হ্যাঁ, তোমাদের জুলজির যে পঞ্চম অধ্যায় তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস আছে এইচএসসি 22-এর। এবং এই অধ্যায় থেকে আমি যে যে ইনফরমেশন তোমাদের বলে দেবো, যে ইনফরমেশন গুলো পরীক্ষায় আসার মতো, তো সেই ইনফরমেশন গুলো তোমরা একটু ভালো করে পড়বা। হুম, আমরা এটা দুইটা আলোচনা করব, দুই দিন আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনা থাকবে হচ্ছে এই যে আমাদের হচ্ছে শ্বসন তন্ত্র। হ্যাঁ, এই শ্বসন তন্ত্রের যে মেইন জিনিস সেটা হচ্ছে ফুসফুস। সেই ফুসফুস কেন্দ্রিক আমাদের আলোচনাটা থাকবে। তো তোমাদের আমি একটু আগে বেসিক ক্লিয়ার করে নেই। আমাকে বলো, এই যে আমাদের শ্বসন তন্ত্র, এটার তাহলে প্রধান যে অঙ্গ তার নাম কি? ফুসফুস। ফুসফুস। রেচন তন্ত্রের প্রধান অঙ্গের নাম কি? বৃক্ক। এই যে এগুলো হচ্ছে। আচ্ছা, আমাকে এখন বলো তো, এই রেচন তন্ত্রের প্রধান জিনিস অঙ্গ হচ্ছে বৃক্ক। এইটার মানে গাঠনিক এককটা কি বৃক্কের? নেফ্রন। ভেরি গুড। এখন বলো, এই ফুসফুসের গাঠনিক যে একক মানে এটার নাম কি? অ্যালভিওলাস। অ্যালভিওলাস। এই তো, তোমাদের আমি চারটা ইনফরমেশন বলে দিচ্ছি। হ্যাঁ, এই চারটা বইতে লিখে রাখবা, চারটার মধ্যে একটা কোন না কোন ইউনিভার্সিটিতে পাবা। নাম্বার ওয়ান, আমাদের যে ব্রেন আছে সেটার গাঠনিক এককের নাম হচ্ছে নিউরন। নাম্বার দুই, আমাদের যে ফুসফুস আছে সেটার এককের নাম হচ্ছে অ্যালভিওলাস। নাম্বার থ্রি, আমাদের যে রেচন অঙ্গ আছে বৃক্ক, সেটার গাঠনিক একক হচ্ছে নেফ্রন। এই তিনটা কথা মনে রাখবা। এই তিনটা হচ্ছে বেসিক আলোচনা এবং পরীক্ষা এই তিনটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু আজকে পঞ্চম অধ্যায় পড়বো, তার আগে আমি তোমাদের একটু বেসিক আলোচনা করে নেই যে আমাদের এই শ্বসন তন্ত্রকে অনেক ভাবে ভাগ করছে। ঠিক আছে, মানে একটা আমাদের কি কাজ করে, শুধুমাত্র বায়ু গ্রহণ করতেছে, একটা বায়ু হচ্ছে ধরে রাখতেছে, এরকম কাজ করতেছে, একটা বায়ু এক্সচেঞ্জ করতেছে। দেখা যাচ্ছে না, কিছু বোঝাও যাচ্ছে না। এই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, স্লাইড শেয়ার হয়েছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, হয়তো তোমার নেটের সমস্যা। নেটের প্রবলেম। আচ্ছা, এই দেখো, আমরা এখানে ইংলিশে টার্ম গুলো পড়বো। কারণ কি? কারণ মেডিকেলের কোশ্চেন ইংলিশে হয়। ঠিক আছে, এবং ইউনিভার্সিটি কোশ্চেন গুলো ইংলিশ টার্ম ইউজ করতেছে, এই জন্য আমাদের ইংলিশ টার্ম গুলো একটু শিখতে হবে। দেখো, প্রথম যে এটা হচ্ছে নাজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি মানে এই যে আমাদের নাক আছে না, নাক, এই যে নাক, এই নাকের, তোমাদের নাকের মধ্যে যে ফুট মানে স্পেসটা, সেটার নাম হচ্ছে নেজাল ক্যাভিটি। নেজাল মানে হচ্ছে নাক, আর ক্যাভিটি মানে কি? ফাঁকা স্থান। ওকে, আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে নাক। হ্যাঁ, তারপর হচ্ছে ল্যারিংস, এটা আমাদের জানতে হবে। ল্যারিংস, ল্যারিংস এর বাংলা হচ্ছে পরযন্ত্র। এটা হচ্ছে আমাদের ল্যারিংস, এখানে এটা হচ্ছে ল্যারিংস। তারপর হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার বাংলা নাম হচ্ছে শ্বাসনালী। দেখো, এই ট্রাকিয়ার পরে আস্তে আস্তে দুইটা জিনিস দেখো ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে এর একটা নাম হচ্ছে রাইট মেইন ব্রঙ্কাস, একটা হচ্ছে লেফট মেইন ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের মাধ্যমে এই জিনিস দুইটা আমাদের লাংয়ের মধ্যে ঢুকে গেছে। এটা লক্ষ্য করো, দেখো দুই পাশে দুইটা লাং, এবং লাং দুইটার মাঝখানে হচ্ছে হার্ট থাকে। এখানে হার্টটা কিন্তু দেয় নাই, তাহলে দুইটা লাংয়ের মাঝখানে থাকে হার্ট, আর এই নিচে থাকে হচ্ছে ডায়াফ্রাম। ওকে, আচ্ছা, নিচে হচ্ছে ডায়াফ্রাম। এখন পরীক্ষায় যে কোশ্চেন আসবে তোমাদের আমি সেটা বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন, এই যে আমাদের ফুসফুস আছে লাং, এটার আবরণের নাম কি? বলো। প্লুরা। 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 ভেরি গুড। আমি তোমাদের টোটাল 6টা আবরণ শেখাবো, এই 6টার মধ্যে যে কোনো একটা পরীক্ষা পাবা। এক নাম্বার, আমাদের ব্রেন, আমি লিখে দেই নাকি? এক নাম্বার হচ্ছে আমাদের ব্রেন। হ্যাঁ, লিখে রাখো, সবগুলো একসাথে পড়ো। আপনি একটু লিখলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, সবগুলো একসাথে পড়বো। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে ব্রেন। হ্যাঁ, ব্রেন, ব্রেনের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। নাম্বার 2, ফুসফুস। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা, অথবা লিখতে পারো প্লিউরা, একই জিনিস। তারপরে হার্ট, হৃৎপিণ্ড, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। হৃৎপিণ্ডের আবরণের নামটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। মাথায় রাখবা, পেরি মানে হচ্ছে চারদিকে, আর হৃৎপিণ্ড সম্পর্কিত যে কোনো আলোচনাকে বলা হয় কার্ডিয়াম। তার মানে এটা নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ওকে, তারপরে হচ্ছে যকৃত, তারপর হচ্ছে বৃক্ক, আর লাস্টেরটা এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি বার আসছে, 40-50 বার আসছে, 50 দিলাম। এগুলো অ্যাডমিশন আসবে 5টা, আর এটা আসবে ইন্টারমিডিয়েটে, পেশিকলা বা পেশি। যকৃতের আবরণের নাম তোমরা কেউ বলতে পারবা? গ্লিসন ক্যাপসুল। ওকে, গ্লিসন ক্যাপসুল। তারপরে বৃক্কের
ক্যাপসুল, হ্যাঁ, ভেরি গুড, রেনাল ক্যাপসুল। হ্যাঁ, রেনাল মানে হচ্ছে বৃক্ক, আর ক্যাপসুল মানে আবরণ, রেনাল ক্যাপসুল। এখন এইটা যে বলতে পারবা সে ইন্টারে 100% এ প্লাস পাবা। এই পেশি কলার আবরণের নাম কি? এটা তোমাদের ইন্টারমিডিয়েট। সার্কুলেমা, সার্কুলেমা। কে বললা? পল্লব? হ্যাঁ ভাই। পেরিকার্ডিয়াল। তোমাদের তো 7-8 বার শিখাইছি, যাই হোক। এটা হচ্ছে সারকোলেমা, লিখে রাখো, এটা ইন্টারে আসে, সারকোলেমা। এটা ইন্টারে কোশ্চেন, বাকিগুলো অ্যাডমিশনের কোশ্চেন। আমাদের বইয়ের যত আবরণ ইম্পর্টেন্ট আমরা কিন্তু সবগুলো পড়ে ফেললাম। বেইন, মেনিনজেস, ফুসফুস, প্লিউরা, হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াম, বৃক্ক, রেনাল ক্যাপসুল, যকৃত, গ্লিসন ক্যাপসুল, পেশি, সার্কোলেমা। আর আমাদের বোটানির কিছু আছে, এগুলো আমরা আজকে পড়বো না, এগুলো আমরা নেক্সট যখন বোটানি পড়বো তখন শিখাবো। যেমন কোষ গহ্বরের আবরণ, কোষের আবরণ, হ্যাঁ, এগুলো আমরা বোটানির ক্ষেত্রে পড়বো। সো আমাদের এটা হচ্ছে বেসিক আলোচনা ছিল। প্রথমত একক করলাম, ব্রেনের একক নিউরন, ফুসফুসের একক অ্যালভিওলাস, বৃক্কের একক নেফ্রন। এরপরে আমরা পড়লাম আবরণ, ব্রেনের আবরণ মেনিনজেস, ফুসফুসের প্লিউরা, হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, যকৃতের গ্লিসন ক্যাপসুল, বৃক্কের রেনাল ক্যাপসুল, আর পেশি 85 স্টার ইন্টারে আসবে সার্কোলেমা। ওকে, তোমরা কি এটা বুঝতে পারছো এই জিনিসটা যেগুলো পড়াইলাম? জি স্যার ক্লাস কতক্ষণ হয়েছে? ক্লাস জি স্যার, মাত্র ঢুকলাম তো এই জন্য বলতেছি কতক্ষণ হয়েছে, এখন কিছু বুঝতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা স্যার ধন্যবাদ। আচ্ছা, দেখো, আমরা আমাদের পরীক্ষার যে কোশ্চেন হয়, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি, এইচএসসি এমসিকিউ, বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন হয় না। আর আমরা স্ট্যান্ডার্ড বই ধরছি হচ্ছে আজমল স্যারের বই, কারণ এই বই থেকেই মোটামুটি এইচএসসির 25টার মধ্যে 24টা এমসিকিউ থাকে, এবং সিকিউ তো সবচেয়ে সহজ। সিকিউ টেস্ট পেপার পড়লে একদম সিকিউতে ফুল পাবা, সিকিউ নিয়ে কোনো প্যারাই নাই। সো এমসিকিউটা তোমাদের কাছে কঠিন লাগে, সো আমরা এমসিকিউ বেস পড়বো এবং সিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব। এখন দেখো, প্রথমত আমাদের জানতে হবে শোষণ ও শ্বাসক্রিয়া। এই শোষণ জিনিসটা কি? শোষণ জিনিসটা কি, এটা হচ্ছে ক নাম্বারে আসে। শোষণ কি? মনে করো, দেখো, শোষণ জিনিসটা কি তোমাদের একটু বোঝায়। দেখো, শোষণ, মনে করো এটা আমাদের একটা কোষ, হ্যাঁ, আমাদের গাঠনিক এককের নাম কি? কোষ। তাহলে এই কোষে যখন অক্সিজেন প্রবেশ করবে, আমাদের কোষের মধ্যে যখন অক্সিজেন প্রবেশ করবে, অক্সিজেন কোথা থেকে প্রবেশ করবে বলো তো? রক্তে। রক্তে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কি করে? যুক্ত হয়ে চলে আসে, হ্যাঁ। তো তারপরে এই কোষের মধ্যে ক্রেবস চক্র, এগুলো নাম শুনছো? ক্রেবস চক্র। জি ভাইয়া। হ্যাঁ, তো দেখবা, এই যে ক্রেবস চক্র, এগুলোর উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপন্ন করা। আমাদের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা কি করে? মাইটোকন্ড্রিয়া কি করে? আমাদের শক্তি উৎপাদনে হেল্প করে থাকে। তাইলে এই যে কোষের মধ্যে অক্সিজেন ঢুকলো রক্ত থেকে, এবং আমরা যে খাবার খাইলাম, তুমি যদি ভাত খাও মানে কার্বোহাইড্রেট, সেক্ষেত্রে সেটা গ্লুকোজ হয়ে যায়। তুমি যদি প্রোটিন খাও, মাংস, সেটা হয়ে যায় অ্যামিনো অ্যাসিড। তুমি যদি চর্বি খাও, সেটা হয়ে যায় ট্রাইগ্লিসারাইড। হ্যাঁ, এই তিনটা কথা মনে রাখবা। এটা হচ্ছে পরিপাকের সাউন্ড কম শোনা যাচ্ছে না, হ্যাঁ, সাউন্ড কম শোনা যাচ্ছে না। না ভাইয়া ক্লিয়ার। সব তো ওকে, নিজের মোবাইলে সাউন্ড বাড়ালে একটু নয় শোনা সাউন্ড যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার, যার কম সে একটু হেডফোন ইউজ করেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে দেখো এই কোষের মধ্যে আমাদের অক্সিজেন ঢুকতেছে। অক্সিজেন কোথা থেকে আসতেছে? রক্ত থেকে। আর আমরা যে খাবার খাইলাম, যেমন যদি আমরা গ্লুকোজ, সাপোজ আমরা ভাত খাইলাম, তাহলে আমাদের কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট ভাঙলে হয় গ্লুকোজ। তাহলে কোষের মধ্যে গ্লুকোজ ঢুকে গেল। কোষের মধ্যে এখন কি আছে? অক্সিজেন আর গ্লুকোজ। আর কোনো কিছুর সাথে অক্সিজেনকে যুক্ত করা মানে জারিত করা। আমি যদি বলি যে আমার নাম সোহান, সোহানের সাথে অক্সিজেন মিশে দাও, তাহলে হচ্ছে সোহানকে জারিত করা। সেম ভাবে গ্লুকোজকে জারিত করতেছে, মানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করতেছে অক্সিজেন, এবং বিক্রিয়া করার ফলে আমাদের খাবার তৈরির যে উদ্দেশ্য এটিপি তৈরি, সেই এটিপিটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। এবং আমাদের এই ক্রেবস চক্রের ফলে বা অ্যাসিটাইল কোয়ে, এই ধাপগুলোতে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা আবার কি করবে? রক্তের মাধ্যমে কোথায় চলে যাবে বলতো? ফুসফুসে। রক্তের মাধ্যমে ফুসফুসে চলে যাবে। ফুসফুসে চলে যাওয়ার পর সেটা কি করবে? কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিবে, অক্সিজেনটা গ্রহণ করবে। এই প্রক্রিয়ার নাম শোষণ। তাহলে আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, ভাইয়া আবার একটু বলবেন, মাত্র জয়েন করছি তো বুঝতে পারিনি। আচ্ছা, শোষণ, শোষণ মানে হচ্ছে এক কথায় শক্তি উৎপন্ন করা। শোষণ মানে শক্তি উৎপন্ন করা। কেমনে শক্তি উৎপন্ন করতেছি? আমি একটা খাবার খাচ্ছি,
আমার খাবারের উদ্দেশ্য শক্তি উৎপন্ন করা। সো আমি ভাত খেলাম, ভাত কোথায় গেল? আমার পেটের মধ্যে গেল। আর পেটের মধ্যে আবার কি যাচ্ছে? অক্সিজেনও যাচ্ছে, এই রক্তের মধ্যে যে অক্সিজেন যাচ্ছে। তো আমার কোষের মধ্যে যখন এই খাবার মানে গ্লুকোজ আর অক্সিজেন মিশে যাবে, বিক্রিয়া করবে, তখন সেটা শক্তি উৎপন্ন করবে। এই যে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া, এটার নাম শ্বসন। সন্ধ্যা দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত কি অক্সিজেন দিয়ে কোষের মধ্যে কি করে? খাদ্যকে জারিত করে স্থিতি শক্তি রূপে তাপ, এগুলো তো লাগবে না। এই যে বের করে দেয় কি কার্বন ডাই অক্সাইড আর পানি বের করে দেয়। তোমাদের মেইন কথা লাগবে, যে প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করতেছে এবং খাবার গ্রহণ করতেছে, সেই খাবারকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ফলে আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন। অথবা তোমরা বইয়ের ভাষায় বলতে পারো। এটা হচ্ছে ক নম্বরের কোশ্চেন। এখন দেখো আমাদের শ্বসন তন্ত্র, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এখানে প্রথম যে কোশ্চেনটা পরীক্ষায় আসবে, 1 নম্বর হচ্ছে যে আমাদের শ্বসনের প্রধান অঙ্গ কি? অ্যান্সার হচ্ছে ফুসফুস। 10 স্টার। পরীক্ষা যদি কোশ্চেন আসে শ্বসনের প্রধান অঙ্গ কি? অ্যান্সার হচ্ছে ফুসফুস। পরীক্ষায় যদি কোশ্চেন আসে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ কি? অ্যান্সার হচ্ছে বৃক্ক। মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো অ্যাডমিশনের কোশ্চেন আর ইন্টারের এমসিকিউ কোশ্চেন, এটা কি টাইপের আসতে পারে। দেখো প্রথমত আমাদের 3টা অঞ্চল ভাগ করতে হবে। এই কোশ্চেনটা মেডিকেলের কোশ্চেন, তোমাদের যেটা বলতেছি এটা মেডিকেলের কোশ্চেন, ঠিক আছে? আমরা কোশ্চেনটা সবাই একটু সাইলেন্ট করো, সাইলেন্ট করো, হ্যাঁ সাইলেন্ট করো। আচ্ছা আচ্ছা, দেখো আমরা 3টা অঞ্চল ভাগ করতেছে। 1 নম্বর অঞ্চল ক, এটার নাম হচ্ছে বায়ু গ্রহণ ও বায়ু ত্যাগ। মানে আমি কি করতেছি, যে বায়ু গ্রহণ করলাম, বায়ু ত্যাগ করলাম, এটা 1 নম্বর অঞ্চল। 2 নম্বর অঞ্চল বায়ু পরিবহন, মানে সে শুধুমাত্র কি করতেছে? বায়ুটাকে পরিবহন করতেছে, এটা। আর 3 নম্বর হচ্ছে শোষণ অঞ্চল, শোষণ অঞ্চল। দেখো তাহলে আমরা কিন্তু 3টা অঞ্চলে ভাগ করলাম। তো পরীক্ষায় কোশ্চেন কেমন আসবে আমি তোমাদের শিখাই দেই। দেখো প্রথমত আগে আমাদের টাইটেল গুলো পড়তে হবে, ঠিক আছে? হেডলাইন গুলো, যে বায়ু গ্রহণ আর বায়ু ত্যাগ এই অঞ্চলের মধ্যে কি কি আছে। 1 নম্বর হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র বা অ্যান্টেরিয়র নস্ট্রিলস, মানে এটা এই যে নাকের ফুট আছে না, এটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ মানে সামনে, নাসা মানে নাক, রন্ধ্র মানে কি ফুটা, ঠিক আছে? আচ্ছা, এই ইংলিশ নামগুলো কি পড়তে হবে? ইংলিশ নামগুলো মেডিকেল ইচ্ছা থাকলে পড়বা, নাহলে দরকার নাই। এরকম। 2 নাম্বারটা ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি? দেখো আমাদের প্রথমে নাকের ফুটা আছে না, ফুটার পরে কি আছে? নাকের লোম। এবং এই নাকের লোম কি করে বলো তো? ছাঁকনির মতো কাজ করে। যখন তোমার নাকের মধ্যে দিয়ে একটা ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করতে চাইবে, তোমার নাকের লোম কি করবে? সেটাকে আটকে রাখার চেষ্টা করবে। ধুলাবালি আটকে থাকে না, দেখবে নাক অনেকদিন পরিষ্কার না করলে নাকের দিকে একটু নোংরা টোংরা হয়ে যায়। মাথায় রাখবা, এটা হচ্ছে ভেস্টিবিউল বা নাকের লোম, ছাঁকনির মতো কাজ করে থাকে। 3 নাম্বার নাসা গহ্বর। নাসা গহ্বর মানে এই যে নাকের ফুল যে একটা স্পেস আছে না, ফুটা, একে বলা হয় নাসা গহ্বর, নাকের গহ্বর, নেজাল ক্যাভিটি। আচ্ছা আমরা একটু ফোন ধরে নিই 1 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা ফোন আসছিল, হ্যাঁ এই জন্য একটু তোমাদের থাকলো। আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে নাসা গহ্বর। এই নাসা গহ্বরের মধ্যে থাকে মিউকাস। মিউকাস মানে তোমার যে নাকে যে সর্দি লাগলে যেটা ফেলায় দাও, সেটা হচ্ছে মিউকাস। আচ্ছা, এবং এখানে থাকে অলফ্যাক্টরি কোষ। আর এই অলফ্যাক্টরি কোষ কি করে? ঘ্রাণ নিতে সাহায্য করে। নাকের কাজ কি? ঘ্রাণ নেওয়া না? তাহলে ঘ্রাণ নিতে সাহায্য করে যে নার্ভ, তার নাম হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, হ্যাঁ। আর সেটা কোষকে বলা হয় অলফ্যাক্টরি কোষ। এটা হচ্ছে 2 নাম্বার কোষ। এটা হচ্ছে কি 2 নাম্বার, তোমার হচ্ছে করোটিক যে হচ্ছে স্নায়ুগুলো আছে তার মধ্যে এটা 2 নাম্বারটা, সরি 1 নাম্বারটা, হ্যাঁ মাথায় রাখবে 1 নাম্বার। এটা তোমরা এখনো পড়ো নাই না 1 নাম্বারটা। তারপর দেখো প্রথমে আমরা কি পেলাম? সম্মুখ নাসারন্ধ্র, নাকের ফুটা, তারপরে নাকের লোম, তারপরে কি নাসা গহ্বর, তারপরে আমরা পাচ্ছি
পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র মানে একদম নাকের পিছনের দিকে একটা ফুটা থাকে, এর নাম পশ্চাৎ নাসারন্ধ্র। পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় লিখে রাখো 10 স্টার দিয়ে, এটা আসবে কোয়ানা। কোয়ানা 100% লেখো 10 স্টার। পরীক্ষায় এটাই আসবে যে কোয়ানা এটা কিসের অংশ। অপশন থাকবে যে বায়ু গ্রহণ, বায়ু ত্যাগ, বায়ু পরিবহন, নাকি হচ্ছে শোষণ। এটার অ্যান্সার কি হবে বলো তো? বায়ু গ্রহণ ও শোষণ। মাথায় রাখবা। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। ভেরি গুড। দেখছো নাম কিন্তু পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র দিলে সবাই পারবা যে নাসারন্ধ্র নাকের ফুটা, এখান দিয়ে তো বায়ু গ্রহণ আর বায়ু ত্যাগ হয়। কিন্তু সারা নাসারন্ধ্র দিবে না, সারা দিবে কোয়ানা, এবং কোয়ানা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম। এটা মাথায় রাখবা, এটা পরীক্ষা আসবে। এরপর হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল মানে তোমার নাক আর গলবিল এই দুইটা একটা একটা হচ্ছে জায়গা আছে যেখানে এই দুইটা একসাথে থাকে, এর নাম হচ্ছে নাসা গলবিল। এটা এখান থেকে লাগবে না। তারপরে চলে আসছে যে ষড়যন্ত্র। এটা ফুলটা 10 স্টার। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হবে, ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন হবে, এইচএসসি তে কোশ্চেন হবে, আর্ম ফোর্স মেডিকেল কলেজে এবার চলে আসছে কোশ্চেন, তোমাদেরও আসবে। এবং আমি 4টা লাইন দাগিয়ে দেবো, এই 4টা লাইনের বাইরে আসবে না। যাদের যাদের কোশ্চেন মানে কোশ্চেন কমন পাও না, তারা আমার ফেসবুক গ্রুপ আছে, সেখানে যাবা, মেডি গাইড নামে সার্চ দিয়ে পাবা, দেখবা প্রত্যেকটা কোশ্চেনই কমন, এবং সব পড়ার দরকার নাই। যেগুলো আমি দাগাচ্ছি এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বা। ষড়যন্ত্র। ষড়যন্ত্র, হ্যাঁ, এটার ইংলিশ নাম হচ্ছে ল্যারিংস। ষড়যন্ত্রের ইংলিশ নাম হচ্ছে ল্যারিংস। 1 নাম্বার কথা দেখো, আমাদের ছেলেদের ক্ষেত্রে এখানে একটা জিনিস থাকে, দেখো কথা বলার সময় নড়ে, ঠিক আছে? একটা জিনিস নড়ে না, এর নাম হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এর নাম হচ্ছে কি? অ্যাডামস অ্যাপেল। এই নামটা কোথা থেকে আসে? অনেকে ভাবছে যে আদম আলাইহিস সালাম যখন ছিল, তো তিনি একটা আপেল খাইছিল, তো আপেলটা এখানে আটকে ছিল, এজন্য এই নাম এরকম আদমস অ্যাপেল বলে, যদিও এটা ঠিক না। যাই হোক, তো এটা প্রথম কোশ্চেন যে আদমস অ্যাপেল কই থাকে? অ্যান্সার কি? ষড়যন্ত্র। আদমস অ্যাপেল, ল্যারিংসে থাকে। হ্যাঁ, ল্যারিংস বা ষড়যন্ত্রে থাকে। 2 নাম্বার কোশ্চেন, স্বর সৃষ্টি করে কে? স্বর বা শব্দ সৃষ্টি করে কে? অ্যান্সার কি? ষড়যন্ত্র। ল্যারিংস। দেখো এই যে স্বর যন্ত্র, যন্ত্র। মানে স্বর যে যন্ত্র তৈরি করে তার নামই কি? ষড়যন্ত্র, যার ইংলিশ নাম হচ্ছে ল্যারিংস। স্বর যে সৃষ্টি করে তার নাম ষড়যন্ত্র, অ্যান্সার হচ্ছে ল্যারিংস। এই দুইটা। নাম্বার 1 কোশ্চেন, অ্যাডামস অ্যাপেল কই থাকে? ষড়যন্ত্র। নাম্বার 2, শব্দ তৈরি হয় কোথায়? ষড়যন্ত্র। নাম্বার 3, দেখো এখানে তরুণাস্থি থাকে। তরুণাস্থি মানে অস্থির থেকে একটু নরম, তরুণাস্থি 7 নম্বর অধ্যায় আলোচনা। এর মধ্যে থাইরয়েড তরুণাস্থি হচ্ছে সবচেয়ে বড়। থাইরয়েড তরুণাস্থি হচ্ছে কি? সবচেয়ে বড়। এখানে অনেকগুলো তরুণাস্থি থাকে, এর মধ্যে সবচেয়ে বড়টার নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড হচ্ছে যেটা, এটা হচ্ছে থাইরয়েড, হ্যাঁ, গলার এখানে থাকে, এটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। ওকে, আমাদের এখানে 3টা ইনফরমেশন লাগলো। আরেকটা ইনফরমেশন জানার জন্য, এপিগ্লোটিস এই জিনিসটা কি? দেখো আমরা যখন ভাত খাই তখন কিন্তু শ্বাস নিতে পারি না, আবার যখন শ্বাস নেই তখন হচ্ছে ভাত খেতে পারি না। এটা হচ্ছে তোমার গলা আছে না, গলবিল মানে কি? গলা, আর এই যে শ্বাসনালী মানে কি? ট্রাকিয়া বা তোমার ষড়যন্ত্র। এই দুটাকে আটকে রাখে একটা জিনিস যার নাম হচ্ছে এপিগ্লোটিস। যখন ভাত খাও তখন তোমার হচ্ছে এই শ্বাসনালীকে আটকে দেয়, যখন তুমি শ্বাস নাও তখন তোমার ভাত খাওয়ার ওইটাকে আটকে দেয়। এজন্য ভাত আর শ্বাস একসাথে নেওয়া যায় না, মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমাদের 3টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভোকাল কর্ড দিয়ে তো শব্দ হবে অবভিয়াসলি। 3টা পয়েন্ট। 1 নাম্বার ষড়যন্ত্র, শব্দ সৃষ্টি করে, স্বর সৃষ্টি করে। 2 নাম্বার অ্যাডামস অ্যাপেল কই থাকে? ষড়যন্ত্র। 3 নাম্বার সবচেয়ে বড় তরুণাস্থির নাম থাইরয়েড। ওকে ওকে, তাহলে দেখো আমরা যে এতগুলো পড়লাম সবগুলা কি বলতো? সবগুলা কিন্তু আমাদের বায়ু গ্রহণ ও বায়ু ত্যাগ, সম্মুখ নাসারন্ধ্র মানে যে ফুটা, এন্টেরিয়র ফুটা, ঠিক আছে? এটা নাসা ব্যবধায়ক। হ্যাঁ, নাসা ব্যবধায়ক মানে কি? সম্মুখ নাসারন্ধ্র এর কি থাকে? একটা মাঝখানে একটা থাকে না, নাসা ব্যবধায়ক, এর নাম হচ্ছে নেজাল সেপ্টাম। সেপ্টাম মানে দুইটাকে আলাদা করে রাখা, ঠিক আছে? 1 নাম্বার সম্মুখ নাসারন্ধ্র। 2 নাম্বার কি? নাকের ফুটা, নাকের ফুটা 2 নাম্বার। তবে 3 নাম্বার বলতে পারো যে নাকের পশম। 4 নাম্বার হচ্ছে একদম লাস্ট একটা ফুটা আছে, পশ্চাৎ নাসারন্ধ্র, যার অপর নাম কোয়ানা। এটা পরীক্ষা আসবে না। এই দেখো, এই যে প্রথম হচ্ছে কি? সম্মুখ নাসারন্ধ্র, যেটা এটা এটা। তারপর হচ্ছে নাসা গলাবিল, গলা আর নাক মিলে গেছে, তার মানে হচ্ছে গ্লোটিস, এপিগ্লোটিস। হ্যাঁ, তারপর হচ্ছে ষড়যন্ত্র, আমরা যেটা কথা বললাম এটা হচ্ছে ষড়যন্ত্র। ওকে, আচ্ছা, আমরা ষড়যন্ত্র পর্যন্ত আসছে। এখন আমাকে বলো, এই ষড়যন্ত্র পর্যন্ত যে আমরা পড়লাম এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। জি। জি ভাইয়া, বুঝতে পারছি। এবং এই যে ষড়যন্ত্র, এটার মেইন কাজ হচ্ছে শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ, মানে খালি বাই করে দিলাম, ঢুকাইলাম, এটাই হচ্ছে কাজ। এরপরে দেখো মানে আমাদের 2 নম্বর। এপিগ্লোটিস উপজিহ্বা না আলজিহ্বা? এটা শুধু এলোমেলো হয়ে যায়। না না না, এপিগ্লোটিস এপিগ্লোটিসই। বইতে তোমাদের টার্ম ভুল থাকে।
এপিগ্লোটিস হচ্ছে এপিগ্লোটিস্ট, ঠিক আছে। আর উপজিহ্বা ওটা অন্য মানে ওটার নাম হচ্ছে অন্য জিনিস, ওটা হচ্ছে জিহ্বার একটা পেশি। আমি তোমাদের একটা ভিডিও দেবো না, হ্যাঁ ওটা একটু দেখে নিও। জি তোমার ভাইয়া। এপিগ্লোটিস হচ্ছে দুইটাকে আলাদা করতেছে, ঠিক আছে। আর তোমরা যেটা কথা বলো উপজিহ্বা আলজিহ্বা, এগুলো হচ্ছে তোমার একটা আমাদের যে পেশি আছে মানে জিহ্বা টাং, এটা একটা পেশির নাম। এটা আমি তোমাদের একটু পরে বলে দেবো না, হ্যাঁ ভিডিও দেবো না, একটা সমস্যা। দেখো এখন আমাদের বায়ু পরিবহন মানে যারা জাস্ট খালি কাজ কি পরিবহন করা। দেখো আমাদের মেডিকেলে কোশ্চেন কিন্তু এভাবে আসবে যে কোনটি বায়ু পরিবহন অঞ্চল নয়, অথবা কোনটি শোষণ মানে বায়ু পরিবহন আর শোষণ অঙ্গ নয়, এরকম কোশ্চেন আসবে। সহজ সহজ কোশ্চেন আসবে, খুব কঠিন আসে না, ইন্টারে এরকম কোশ্চেন আসবে। দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া, এরপর একটা নাম কি শ্বাসনালী বা ট্রাকিয়া, এই যেটার নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এই দেখো আস্তে আস্তে বড় হচ্ছে না যেটা, এটা নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। তো দেখো এখান থেকে কি ইনফরমেশন লাগবে। 1 নম্বর ইনফরমেশন, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে কি 12 সেন্টিমিটার। এবং এই 12 সেন্টিমিটার জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাকে বলো আমাদের দেহে আর কি কি আছে 12 সেন্টিমিটারের, কে বলতে পারবা? এর রেচনালী, অন্ননালী, এই অন্যনালী গলবিল, গলবিল, তুলি, আমাদের 12 সেন্টিমিটার আর কি কি আছে আসলটা বলো। হৃৎপিণ্ড, 1 নম্বর হৃৎপিণ্ড। তারপর হচ্ছে ট্রাকিয়া, হার্ট, বৃক্ক, স্প্লিন, তারপরে আর কি আছে 12 সেন্টিমিটার, আরেকটা কি বৃক্ক, ঠিক আছে। এগুলো হচ্ছে 12 সেন্টিমিটার, মাথায় রাখবে সবগুলো হচ্ছে কি লম্বাই 12 সেন্টিমিটার। পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে 12 সেন্টিমিটার এটা পড়বা, হ্যাঁ। আচ্ছা এখন দেখো এই যে জিনিসটা, ঠিক আছে ট্রাকিয়া, এটা হচ্ছে 16 থেকে 20টি তরুণাস্থি নির্মিত, যেটা হচ্ছে সি আকৃতির। এই তরুণাস্থিগুলোর আকার কেমন? সি আকৃতির। তাহলে আমাদের শ্বাসনালী থেকে কি কি লাগতেছে? 1 নম্বর হচ্ছে কি কি 12 সেন্টিমিটার, তাহলে ট্রাকিয়া, হৃৎপিণ্ড আর বৃক্ক। তারপর হচ্ছে এটা কি আকৃতির তরুণাস্থি থাকে? সি আকৃতির। কয়টা? 16 থেকে 20টা। এগুলো পড়লে মোটামুটি হচ্ছে। আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে এই যে দেখো এটা গেছে না। এরপরে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো ফুসফুসের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে। আমি চিত্রটা দেখি তো সহজ হবে। এই দেখো ফুসফুসের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে না, এই যে এটা, এটা হচ্ছে বঙ্কাস। যে জিনিসটা ঢুকছে এটার নাম কি? এটা নাম হচ্ছে বঙ্কাস। তাহলে এই পর্যন্ত ছিল কি? এই পর্যন্ত ছিল আমাদের ট্রাকিয়া। এই ট্রাকিয়া দেখো ভিতরে যখন ঢুকে গেছে তার নাম হয়ে গেছে কি ব্রঙ্কাস। সেটা আস্তে আস্তে এখন হার্টের মধ্যে সরি ফুসফুসের মধ্যে আস্তে আস্তে কি হয়ে যাবে? ঢুকে যাবে। তো আমরা এটা একটু দেখি। এখন হচ্ছে নাম বঙ্কাস, এই বঙ্কাস পয়েন্টটা পড়বো, বঙ্কাস পয়েন্টটা পড়বো, হ্যাঁ। আচ্ছা তো বঙ্কাসের ক্ষেত্রে দেখো এই যে জিনিসটা দিয়ে দেখো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে, ঠিক আছে। মানে যে জিনিসটা তারা প্রবেশ করে, মনে করো এটা হার্ট, এটা লাং, হ্যাঁ তোমার একটু বুঝাই। সাপোজ এটা একটা লাং, মনে করো এটা একটা ফুসফুস, এরকম এটা একটা ফুসফুস। তো এই যে ট্রাকিয়াটা নামলো না, নামার পরে যে জায়গা দিয়ে এটা প্রবেশ করলো ফুসফুসের মধ্যে, এই জায়গার নাম হচ্ছে হাইলাম। এই জায়গার নাম কি? হাইলাম, ঠিক আছে। যে জায়গায় এটা প্রবেশ করতেছে এই জায়গাটার নাম হচ্ছে হাইলাম। ভাই তার মানে হাইলাম হচ্ছে প্রবেশ পথ। হ্যাঁ প্রবেশ পথ, প্রবেশ পথ, ইয়েস প্রবেশ পথ, হ্যাঁ। আচ্ছা ওকে এখন দেখো আচ্ছা ভাইয়া, বলো। আচ্ছা ভাইয়া, বায়োলজি কোন লেখকের বই কিনলে ভালো হবে? আজমল স্যার, বায়োলজি সেকেন্ড পেপার আজমল স্যার, আর ফার্স্ট পেপার হাসান স্যার, এই দুইটা বই দেখে অ্যাডমিশনে কোশ্চেন হয়, কোশ্চেন হয় অ্যাডমিশনে এটা দেখে। এখন তুমি কোন বই পড়বে তোমার ইচ্ছা। আচ্ছা দেখো এখন দেখো, এখন দেখো এই যে বঙ্কাস আছে না, এই ব্রঙ্কাসটা অনেক ভাগে ভাগ হয়ে যায় আস্তে আস্তে। ভাগ হওয়ার পরে একটা জিনিস হয় তার নাম হচ্ছে বঙ্কিউল। এটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে প্রান্তীয় বঙ্কিউল, একটা হচ্ছে শোষণ বঙ্কিউল। একটা নাম হচ্ছে কি প্রান্তীয় বঙ্কিউল, একটা হচ্ছে শোষণ বঙ্কিউল। আচ্ছা আমরা জাস্ট এইটুকু একটু ধারণা রাখলাম। এরপরে আমাদের ফুসফুস পড়তে হবে, কারণ ফুসফুস না পড়লে আমাদের পরের দুইটা পয়েন্ট বুঝতে পারবো না। এখন দেখো ভাইয়া সাউন্ড ক্লিয়ার আসছে না। এই তোমার নেট নেটওয়ার্ক প্রবলেম। ক্লিয়ার আপু। ক্লিয়ার আছে ভাইয়া, ক্লিয়ার। এই দেখো আপু শোষণ মানে অঞ্চল আছে না, শোষণ অঞ্চল থেকে কি কোশ্চেন আসবে দেখো লিখে নাও। শোষণ অঞ্চল 100 স্টার, 100 স্টার, 100 স্টার, 100 স্টার। তাহলে তোমরা কি কি পড়বা পরীক্ষার আগে যাতে? ফুসফুস পড়বা, সাউন্ড ক্লিয়ার না। আপু তুমি রেকর্ডেড দেখে নাও, সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড তুমি ক্লিয়ার। রেকর্ডেড দেখে নাও আবার। এই দেখো আমাদের পরীক্ষার আগে কি কি পড়বা? ফুসফুস, ষড়যন্ত্র, টাকিয়া, এই তিনটা বলে কভার, অ্যাডমিশন মেডিকেল সব কভার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো শোষণ অঞ্চল, শোষণ অঞ্চল
এটার মধ্যে প্রধান যে অঞ্চল তার নাম হচ্ছে ফুসফুস বা লাং। আর এই শোষণ অঞ্চলে আমাদের কি হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে। এখন দেখো এটাই মানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এই ফুসফুসের। বাংলাকে আমি তার 100 এক্সচেঞ্জ দেই নাই। দেখো প্রথমত এটা হচ্ছে স্পঞ্জের মতো একটা নরম অঙ্গ, এসব তো সবাই জানো। আমাকে বলো তো আমাদের ডান হাতের শক্তি বেশি নাকি বাম হাতের শক্তি বেশি? ভাই ডান হাতে। ডান হাত। নর্মালি তো ডান হাতের শক্তি বেশি। এখন যদি ডান হাতের শক্তি বেশি হয়, আমরা মনে রাখবো আমাদের যে ফুসফুস দুইটা আছে না, যেটা ডান ফুসফুস সেটা বড় আর যেটা বাম ফুসফুস সেটা ছোট। তাহলে বলো তো ডান ফুসফুস বড় আর বাম ফুসফুস ছোট, তাহলে কোনটাই বেশি মানে তোমার হচ্ছে ভাগ করা যাবে? ডান। ডান। ডানটাকে। এজন্য ডানটা হচ্ছে 3 লোবে বিভক্ত। ভাইয়া লুপ কি? হ্যাঁ হ্যাঁ লোব। বলছি। Wait, এই দেখো এখানে আছে, দেখো লোব হচ্ছে কি, মনে করো এটা আমাদের ফুসফুস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ফুসফুস, ঠিক আছে? এটাকে 3টা অঞ্চল ভাগ করো, একটা অঞ্চল, 2টা অঞ্চল, এই যে একটা লোব, 2টা লোব, 3টা লোব, এটা হচ্ছে ডান। আর যেটা বাম আছে না, বাম, সেটা ক্ষেত্রে মনে করো এরকম হয়, একটা লোব 2টা লোব। তাহলে ডান ফুসফুস 3টা ভাগে বিভক্ত আর বাম ফুসফুস 2টা ভাগে বিভক্ত। তাহলে ডান শক্তি বেশি, তাহলে 3টা, আর বামের ক্ষেত্রে 2টা। লোবের ছোট ভাইয়ের নাম হচ্ছে লোবিউল। ডানের ক্ষেত্রে লোবিউল থাকে 3টা থেকে হয়ে যায় 10টা। লোবিউল মানে এটাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছে, 10টা বানাচ্ছে, এর নাম হচ্ছে লোবিউল। আর এটা থেকে 2টা থেকে হয়ে যাচ্ছে 8টা। তাহলে লোব মানে একটু বড় বড় অংশ, সেটাকে ছোট ছোট অংশ করলে লোবিউল হয়ে যাচ্ছে। একটা হচ্ছে 3টা, একটা হচ্ছে 2টা, একটাই 10টা, একটাই 8টা। ওকে, এই দেখো, ঠিক আছে? এই যে ডান ফুসফুস আকারে কি একটু বড়, তারপর হচ্ছে এটা 2 লোব বিশিষ্ট। 2 লোব বিশিষ্ট কোনটা? বামটা, ঠিক আছে? আর ডানটা কত? আকার একটু বড়, তার মানে এটা হচ্ছে 3 লোব বিশিষ্ট। 3 লোব। তারপরে এদের পর্দার নাম কি? প্লুরাল। প্লুরাল পর্দা। প্লুরাল অথবা হচ্ছে তোমার প্লুরা বলতে পারো। দেখছো আমাদের পর্দা কিন্তু যে কোনো একটা আসবে। হৃৎপিণ্ড বললে পেরিকার্ডিয়াম, তারপর হচ্ছে ফুসফুস বললে প্লিউরা, তারপর বৃক্ক বললে রেনাল ক্যাপসুল, যকৃত বললে গ্লিসন ক্যাপসুল। মানে তোমাদের যে 6টা লিখে দিলাম, এই 6টা আসার পসিবিলিটি খুব বেশি। আর ইন্টারে কোনটা আসবে? পেশিকোষ, যার হচ্ছে সার্কুলেমা, পেশিকলা। ওকে দেখো, ভাইয়া সাউন্ড ক্লিয়ার আসে না। আরে ভাই এই সাউন্ড ক্লিয়ার না? সবারই তো আসতেছে, আপনার আসতেছে না, আপনার আচ্ছা সমস্যা। আপু, আপনি একটু ফেসবুক লাইভে করেন ক্লাসগুলা, ফেসবুক লাইভে ফুল ক্লিয়ার আছে। আচ্ছা শোনো, সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ তোমার কি ইয়ারফোন বা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? সাউন্ড তো ক্লিয়ার আসতেছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের পর্দার নাম আমরা পেয়ে গেলাম। তারপর হাইলাম কি? হাইলাম মানে যেখান দিয়ে এটা প্রবেশ করতেছে, এটা হাইলাম পড়লাম। দেখো এখানে লোবিউল সংখ্যা, ডানের ক্ষেত্রে 10টা, বামের ক্ষেত্রে। ভাই একটা প্রশ্ন ছিল। বলো বলো। ভাই হাইলাম কি, হাইলামের সংখ্যা কি ভাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নাকি? বৃক্ষের ক্ষেত্রে তো ভাই পড়ছিলাম যে বৃক্ষের অবতল অংশের বাসকে হাইলাম বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে হাইলাম যেমন হচ্ছে প্রবেশ পথ। কিন্তু হাইলাম বৃক্ষের হচ্ছে, শোনো হাইলাম হচ্ছে প্রবেশ পথ। মানে বৃক্কের ক্ষেত্রে তোমার যে নালী টালি আছে না, রক্তনালী, তারপর হচ্ছে যে ইউরেটার, যেগুলো প্রবেশ করে সেখান সেটাকে বলা হয় হাইলাম। আর আমাদের ফুসফুসের ক্ষেত্রে এখানে প্রবেশ করতেছে কে? লোব, বঙ্কাস প্রবেশ করতেছে, এই জন্য এখানে বলা হয় হাইলাম। এখন যদি তোমার মনে করো যে তুমি তোমার দরজা দিয়ে প্রবেশ করলা, তুমি বলতে পারো আমার দরজার নাম হাইলাম, সমস্যা নাই, ঠিক আছে? হাইলাম আচ্ছা ভাই। এরকম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখো, আমরা এই ফুসফুস হচ্ছে 100 স্টার, মানে পরীক্ষায় কোশ্চেন কোথা থেকে আসবে? ফুসফুস থেকে, ইন্টারে সহজ কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা যদি কোশ্চেন কঠিন করে কোনটা দিবে? এই যে ওজন টোজন দিবে একটু, হ্যাঁ কোশ্চেন যদি ওজন খুব একটা দেয় না, অ্যাডমিশনে দেয় না, ইন্টারে দিতে পারে। প্রথমত যেটা বাম, শক্তি কম 2 লোব, শক্তিশালী ডাইন হাত 3 লোব। তারপরে 2 লোব থেকে যদি আমি ছোট ছোট করে ভাঙি, লোবিউল 10টা, সরি 8টা, আর ডানের ক্ষেত্রে 10টা। আর এটার আসল কাজ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড বিনিময় করা। মানে আমি অক্সিজেন নিলাম, কার্বন ডাই অক্সাইড ছাড়লাম। এরপর দেখো শোষণ বৃক্ষ বা ব্রঙ্কিয়াল, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা জাস্ট একটু পড়বো। দেখো এখানে আবার লিখছে যে ডান ফুসফুসে 3টি, বাম ফুসফুসে 2টি। দেখো যেসব তথ্য অনেক ইম্পর্টেন্ট সেসব তথ্য দেখবে বারবার আসে। এই যে ডান ফুসফুসে 3টা, বাম ফুসফুসে 2টা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য, এই জন্য বারবার দিছে। তো দেখো এখানে একটা ভাগ করছে। ভাইয়া কথা আটকে যায়, শুনতে পারি না। কথা স্পষ্ট হচ্ছে, তোমার ইয়ারফোনে প্রবলেম অথবা ফোনে প্রবলেম, বুঝছো?
এই সবার কাছে কথা ক্লিয়ার না? জি ভাইয়া। ভাইয়া একদম ক্লিয়ার। আচ্ছা, দেখো, যাই হোক, দেখো আমরা এই বঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ এটা অত বেশি ইম্পর্টেন্ট না। মনে করো যে প্রথম যে ভাগটা হচ্ছে তার নাম হচ্ছে প্রাইমারি বঙ্কাস, মানে একটু ঢুকছে, তারপরে আরো যখন বেশি ঢুকবে তার নাম সেকেন্ডারি বঙ্কাস, যখন ফুল ঢুকে যাবে তার নাম টারশিয়ারি বঙ্কাস। এটা আর কি এরকম। দেখো মনে করো যে তোমার এখন এটা হচ্ছে তোমার লাং, হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার বঙ্কাস ঢুকতেছে, প্রথম ঢুকতেছে প্রাইমারি, তারপর একটু ঢুকছে সেকেন্ডারি, তারপর একটু ঢুকছে টারশিয়ারি, এরকম আর কি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আর কি। অপর নাম আছে লোবার বঙ্কাস, এগুলো 1 স্টার, হ্যাঁ, এগুলো 1 স্টার, মানে আসার পসিবিলিটি কম। এগুলো রিডিং দিবা যে বঙ্কাসের পাশে যে তরুণাস্থি থাকে আর বঙ্কিয়লে থাকে না, কারণ বঙ্কিয়ল হচ্ছে অনেক নরম একটা জিনিস, তরুণাস্থি কিন্তু একটা মোটামুটি শক্তিশালী স্ট্রাকচার, ঠিক আছে। অস্থির ছোট ভাই তরুণাস্থি একটু শক্তিশালী, আর বঙ্কিয়লে কি থাকে না, এটা থাকে না, বঙ্কিয়ল হচ্ছে সুতার মতো, এই জন্য এখানে থাকে না। আচ্ছা আচ্ছা, এখানে এক ধরনের এপিথেলিয়াম থাকে যার নাম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এখন এপিথেলিয়াম মানে মনে করো যে লেগে থাকা, ঠিক আছে। মনে করো যে আমাদের এই হাত আছে, এই হাতে এক ধরনের কোষ আছে, বুঝছো, একদম হাতের উপরে যে কোষগুলা, সেই কোষগুলোকে বলা হচ্ছে এপিথেলিয়াম কোষ। সেটা যদি ফুসফুসে থাকে সেটা ফুসফুসের এপিথেলিয়াম কোষ, হাতে থাকলে হাতের এপিথেলিয়াম কোষ, এটা অনেক ধরনের হইতে পারে। একটা হচ্ছে কলামনার, তাহলে আবরণী কোষগুলো হচ্ছে এপিথেলিয়াম কোষ। তোমাদের বাংলায় আবরণী কোষ, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় এপিথেলিয়াম, এপিথেলিয়াম কোষ। এটা যদি তোমার হচ্ছে লম্বা লম্বা থাকে তাকে বলে কলামনার। কলাম মানে কলাম কলাম যদি থাকে তার নাম হচ্ছে কলামনার। স্তম্ভাকার। হ্যাঁ, এগুলো আসলে দেখো, এগুলো আমি যে পড়তেছি এই 4টা লাইন, এই 4টা লাইন জীবনে আসবে না, কারণ এখান থেকে এমসিকিউ অপশনই খুঁজে পাওয়া যাবে না, বুঝছো। হয়তো মেডিকেলের সারা খুঁজে পাবে, কিন্তু তোমরা তো অপশনই খুঁজে পাবে না যে কলামনার এপিথেলিয়াম আর এপিথেলিয়াম কি কি আছে, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, এগুলো তো তোমরা শোনো না, সো এই ধরনের কোশ্চেন আসবে না। আচ্ছা, আমাদের কোশ্চেন আসবে যেগুলো একদম বইতে সুন্দরভাবে দেওয়া আছে, যে লোব কয়টা, লোবিউল কয়টা, স্বর তৈরি করে কে, এটা মেডিকেল কোশ্চেন, স্বর তৈরি করে কে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া এখানে লিখছে যে ভাইয়া ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি সেগমেন্ট থাকে এবং প্রতিটি সেগমেন্ট আবার অসংখ্য লোবিউলে বিভক্ত, তাহলে কি ভাইয়া লোবিউল 10টা আর 8টা নাকি এর চেয়েও বেশি? আরো বেশি, আরো বেশি, লোবিউল অনেকগুলা, ঠিক আছে। তার মানে নরমালি ভাইয়া সেগমেন্ট 8টা আর 10টা, মানে ডানে 8টা বামে, ডানে আচ্ছা, 10টা বামে 8টা। আমি বলি। আচ্ছা, তো তোমাদের এই আগের এডিশনের বইতে হচ্ছে যখন ছিল হচ্ছে লোবের পরে একটা বলা হতো লোবিউল, হ্যাঁ, তো এখানে আবার একটা ইংলিশ শব্দ আছে, দেখো ইংলিশ শব্দ আছে কোনটা, সেগমেন্ট, সেগমেন্ট আসছে, তো সেগমেন্ট আমি সেগমেন্টে দাগে দিচ্ছি না তোমাদের এখানে, এই দেখো এখানে দাগে সেগমেন্ট বলছে আর কি, একই জিনিস। এটা হচ্ছে বঙ্ক পালমোনারি সেগমেন্ট, মেডিকেলের ভাষা দিয়ে দিচ্ছে। ভাই তাহলে যদি প্রশ্ন আসে যে লোবিউল কতগুলো, তাহলে অসংখ্য দিব? এটা এবার কোশ্চেন আসবে না, অসংখ্য দেওয়ার কিছু নাই। তোমাদের যে লোবিউল আসে, লোবিউল অপশন থাকবে এরকম যে ডান ফুসফুসে কয়টা লোবিউল, এরকম কোশ্চেন থাকবে, সেক্ষেত্রে বলবা 10টা, বামে থাকলে 8টা, ঠিক আছে, এরকম কোশ্চেন আসবে। তো তোমাদের যেহেতু এখানে বইতে সেগমেন্ট অলরেডি দিয়ে দিচ্ছে যে বঙ্কোপালমোনারি সেগমেন্ট, ইংলিশ একটা টার্ম, আমাদের মেডিকেলের টার্ম বঙ্কোপালমোনারি সেগমেন্ট, সেক্ষেত্রে এই কথাটা উল্লেখ করে দিবে, সেগমেন্ট অথবা বঙ্কোপালমোনারি সেগমেন্ট, ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে 8টা। কিন্তু এই তথ্য কিন্তু ভুল আছে, আমরা মেডিকেলে যখন পড়ছি আমাদের বইতে লেখা হচ্ছে 10টা আর 9টা। যাই হোক, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এগুলো পড়তে হবে, হ্যাঁ, কিছু কিছু ভুল টার্ম থাকে, এগুলো তোমাদের বুঝতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের যদি বঙ্কোপালমোনারি সেগমেন্ট বলে দেয় ডাইরেক্ট, সেক্ষেত্রে আমরা 10টা আর 8টা বলবো। অপশনে যদি অসংখ্য না থাকে, সেক্ষেত্রে আমাদের লোবিউল সেটা হচ্ছে 10টা আর 8টাই বলবো। জি ভাইয়া। এখানে বলছে দেখো লোবিউল কার্যকরী একক, আসলে লোবিউল কার্যকরী একক না, অপশন হচ্ছে অ্যালভিওলাস, গঠনগত কার্যকরী দুইটাই। লোবিউল শুধু কাজ করে, কিন্তু গঠন আর কার্যকরী দুইটাই বললে সেক্ষেত্রে অ্যালভিওলাস। আচ্ছা, এই চিত্রটা একটু দেখো, প্রথম হচ্ছে ট্রাকিয়া, এটার নাম হচ্ছে ট্রাকিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কাস, এই যে ব্রঙ্কাস, তারপর হচ্ছে ব্রঙ্কিউল, একটু ছোট ব্রঙ্কিউল, তারপর অ্যালভিওলাস নালী, মানে আস্তে আস্তে অ্যালভিওলাসের মধ্যে ঢুকতেছে, হ্যাঁ, এগুলো একটু পরে পড়তেছি আমরা। এখন আমরা আস্তে আস্তে অ্যালভিওলাসের মধ্যে ঢুকবো, মানে ফুসফুসের যত গভীরে যাওয়া যাবে তত আমরা অ্যালভিওলাস পাচ্ছি। 1 নম্বরে দেখো প্রথম লাইনে লেখা আছে যে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক, গাঠনিক একক অ্যালভিওলাস, হ্যাঁ, কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস। যদি লোবিউল অ্যালভিওলাস দুইটাই থাকে, লোবিউল অ্যালভিওলাস দাগাবা, যদি অ্যালভিওলাস অপশন না থাকে সেক্ষেত্রে লোবিউল দাগাইতে পারো। এই যে ইম্পর্টেন্ট জিনিস পাই গেছি, এই দেখো নবজাতক শিশুর ফুসফুসে 20 মিলিয়ন, 8 বছরের ক্ষেত্রে 300 মিলিয়ন, আর পূর্ণবয়স্ক এরা পরীক্ষা আসবে, মানে যারা আমরা অ্যাডাল্ট এদের ক্ষেত্রে 700 মিলিয়ন। আমাকে এখন বলো তো
এই 700 মিলিয়ন মানে কি? 10 স্টার দাও। 700 মিলিয়ন মানে কি? কয় কোটি? 70 কোটি। 70 কোটি। 70 কোটি। মানে 70 কোটি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে ব্যাস কত, পাঁচই কত, এগুলা ইম্পর্টেন্ট না, পড়তে পারো, তবে সংখ্যাটা লাগবে। নবজাতকের ক্ষেত্রে 20, পূর্ণবয়স্কের ক্ষেত্রে 700। কিন্তু পরীক্ষায় এগুলো আসবে না। পরীক্ষায় কি আসবে জানো? পরীক্ষা আসবে কাদের ক্ষেত্রে এই অ্যালভিউলাসের সংখ্যা বেশি পাওয়া যায়। শিশু, তারপর হচ্ছে 8 বছরের একজন নবজাতক শিশু, 8 বছরের শিশু, তারপরে দিল পূর্ণবয়স্ক মানুষ, মৃত মানুষ। অ্যান্সার হচ্ছে পূর্ণবয়স্ক মানুষ, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে আরেকটা জিনিস পেয়ে গেছি, দেখো, ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ, আমি তোমাদের একটা কোশ্চেন ধরবো, এই কোশ্চেনটা যে পারবে সে অ্যাডমিশনে চান্স পাবে মেডিকেলে। আমাকে বলো এই ম্যাক্রোফেজ এই জিনিসটা কি? জীবাণু ভক্ষণকারী কোষ। ভালো করে কে বলতে পারবা বলো? জীবাণু বক্ষণ করে যে। হ্যাঁ, এটা বক্ষণ করে, এটা আসলে জিনিসটা কি, মানে ম্যাক্রোফেজ জিনিসটা আসলে কি? স্যার ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ। হ্যাঁ, স্যার ডব্লিউবিসি। অণুজীব এবং বহিরাগত কলা ধ্বংস করে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, দেখো, আমাদের এই যে আমাদের শরীরে মানে যে কোনো একটা বিপদে ঝাঁপিয়ে পড়ে কে? শ্বেত রক্তকণিকা। সেই শ্বেত পরিণত Yes, মনোসাইট। yes, পরিণত। শ্বেত রক্তকণিকার মধ্যে এক ধরনের কোষ থাকে যেন হচ্ছে মনোসাইট। সে যখন কোনো একটা আক্রান্ত স্থানে চলে যায় তখন সে ম্যাক্রোফেজ আকারে প্রকাশ করে। হ্যাঁ, এটা তাহলে আমাদের ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের মনোসাইট, যেটা একটা শ্বেত রক্তকণিকা। এটা যদি যেমন হচ্ছে এক একটা জিনিসের কিন্তু জায়গা এক এক নাম, যেমন কতক এলাকায় হচ্ছে কি বলে যে আমি আসি এরকম বলে, অনেকে বলে যে যাই গে, অনেক এলাকায় বলে আমি গেলুম, এরকম আর কি, অনেক এলাকায় অনেক জিনিস বলে। সেম ভাবে ম্যাক্রোফেজ যখন এটা পালমোনারি থাকে মানে ফুসফুসে আসে, তার নাম হয়ে যায় অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এই কোশ্চেনটা যে পারবা সে মেডিকেল চান্স পাবা। বলো তো তাহলে এই যে ম্যাক্রোফেজটা যখন যকৃতের মধ্যে যাবে তখন তার নাম কি হবে? কাফার কোষ। ভেরি গুড। কি কোষ? কাফ যকৃতে কাফার কোষ। কাফার কোষ। তাহলে যকৃতের যে ম্যাক্রোফেজ তার নাম হচ্ছে কাফার কোষ, আর ফুসফুসের ক্ষেত্রে তার নাম হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এরকম, ঠিক আছে। এটা আর একটা কথা বলো তো, ব্রেনে যখন যায় এই ম্যাক্রোফেজ তার নাম কি হয়ে যায়? কেউ পারবা? মাইক্রোগ্লিয়া। এরকম 4-5টাকে লাগে, আমি তোমাদের একটা পিক দিয়ে দেবো না, আমাকে ইনবক্স করে আমি পিক দিয়ে দেবো না। একটা নাম হচ্ছে ফুসফুসে যখন থাকবে তার নাম অ্যালভিউলার ম্যাক্রোফেজ, যখন সেটা যকৃতে যাবে যেটা তোমাদের পরীক্ষা আসবে তার নাম হচ্ছে কাফার কোষ, যখন সেটা ব্রেনে চলে যাবে তার নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। ওকে, এখন দেখো অ্যালভিউলার প্রাচীরে সেপ্টাল কোষ থাকে। অ্যালভিউলার, হ্যাঁ, অ্যালভিউলাস, একটা অ্যালভিউলাস আগে আছে, সেটার প্রাচীরে কি থাকে? সেপ্টাল কোষ থাকে। এই সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। যাই হোক, আমাদের যে মেইন পয়েন্ট এটা লাগবে 5 স্টার। 1 নম্বর পয়েন্ট, এই যে সারফেক্টেন্ট এই জিনিসটা কোথা থেকে খরিত হয়? অ্যান্সার হচ্ছে অ্যালভিউলাস প্রাচীর, অথবা অ্যান্সার হচ্ছে সেপ্টাল কোষ। তাহলে পরীক্ষা যদি আসে যে সারফেক্টেন্ট কোথা থেকে খরিত হয়, অ্যান্সার হচ্ছে অ্যালভিউলার প্রাচীর অথবা সেপ্টাল কোষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের সারফেক্টেন্ট এটা কোথা থেকে খরিত হয়? অ্যালভিউলার প্রাচীর অথবা সেপ্টাল কোষ। এখন দেখো এই যে তোমাদের আমরা সারফেক্টেন্ট জিনিসটা পেলাম, এটা কি করে? এটা হচ্ছে অ্যালভিউলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। মানে আমাদের ফুসফুস কিন্তু ফুলা থাকে, মানে যখন শ্বাস নাও তখন সেটা ফুলে যায়, ঠিক আছে, যখন শ্বাস নাও তখন সেটা কি হয়ে যায়, তাই যখন সেটা শ্বাস নাও তখন সেটা কি হয়ে যাচ্ছে? ফুলে যাচ্ছে, এবং ফুলার পর আবার মানে একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমার এই সারফেক্টেন্টটা থাকবে না তখন দেখবে ফুলছে আবার চ্যাপ্টা হয়ে গেছে আর ফুলতেছে না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। পরীক্ষায় কোশ্চেন আসবে যে সারফেক্টেন্ট এটা কোথা থেকে খরিত হয়? অ্যালভিউলার প্রাচীর। অপশনে যদি অ্যালভিউলার প্রাচীর না থাকে, সেপ্টাল কোষ। তারপর এটার কাজ কি? অ্যালভিউলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করা। এটা সর্বপ্রথম এটা কখন খনন হয়? এটা হচ্ছে ইউনিভার্সিটি কোশ্চেন, জেইউ, জাহাঙ্গীরনগর বা এই টাইপের আর ওইগুলো, হ্যাঁ, কোশ্চেন। 23 সপ্তাহ বয়সে মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট শুরু হয়।
এজন্য মানে 24 সপ্তাহ আগে কি করে না, একটা তুমি যে বেঁচে আছো এটা বিশ্বাসই করে না, কারণ তোমার সারফ্যাক্টেন্ট হয় নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে 23 সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফ্যাক্টেন্ট ফর্ম হয় 5 স্টার। ওকে, এরপরে আচ্ছা আমাকে কিছু কোশ্চেন করছে নাকি, মেডিকেল প্রিপারেশনের জন্য কি আপডেটেড বইটা কিনতে হবে? আপডেটেড বই বলতে এখন একটা নতুন এডিশনটা বের হয় নাই, বের হলে আমি তোমাকে বলে দেবো। আপু যার সমস্যা হচ্ছে দয়া করে ফেসবুকে লাইভ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া আমাদেরকে কি এই পিডিএফটা দিবেন? পিডিএফ? আমি পিডিএফ তো কাউকে দেই না। আচ্ছা আমি পিডিএফ দিয়ে দেবো না, প্রথম ক্লাসে তো। আচ্ছা আমি তোমাকে দিয়ে দেবো না। আচ্ছা দেখো, এখন বিভিন্ন অঙ্গের কাজ, একটা হচ্ছে দেখো নাসা গহ্বর। নাসা গহ্বরের কাজ কি? এটা হচ্ছে ফিল্টার করে, গরম করে, সিক্ত করে। ঠিক আছে, ইনকামিং এর কি লিখছে, আগমন নাকি ইনকামিং, হ্যাঁ মানে যে বায়ুটা আসতেছে সেটাকে কি করে, ফিল্টার করে, মানে কোনো জীবাণু টিবাণু থাকলে নাকের লোমের সাথে আটকে রাখে, গরম করে, সিক্ত করে, এরকম। ইম্পর্টেন্ট না। মুখ গলবিল এটা অত বেশি না, তোমার করিডোর হিসেবে কাজ করে। তাহলে করিডোর হিসেবে কাজ করে কোনটা? মুখ গহ্বর। ফিল্টার কে করে? নাসা গহ্বর। ষড়যন্ত্র, এই যে এটা লাগবে কই, এই শব্দ তৈরি করে, ইম্পর্টেন্ট জিনিসটা। তাহলে শব্দ তৈরি করে ষড়যন্ত্র, স্বর তৈরি করে কে? স্বর যে তৈরি করে তার নাম ষড়যন্ত্র, এটা লাগবে, ইম্পর্টেন্ট হ্যাঁ জিনিসটা। তারপর ট্রাকিয়া, এটা বলতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার বহিরাগত বস্তুকে আটকায়। মনে করো তুমি একটা গিলে ফেলাইলে, কয়েন, কয়েন একটা গিলে ফেলাইলে, টাকার কয়েন, সেটা আটকে থাকবে কোথায় যায়? এই ট্রাকিয়াতে যায়। ডায়াফ্রাম, যাই হোক এটা, ডায়াফ্রাম মানে তোমার পেট আর বুককে আলাদা যে করে সেটা নাম হচ্ছে ডায়াফ্রাম। তারপর বঙ্কাই, যাতায়াত বায়োকে ফিল্টার এটাও করে। বঙ্কিউল, এটাও করিডোর হিসেবে কাজ করে। অ্যালভিউলাস, এটা আমাদের মেইন কাজ করে। কি করে? এটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করে, এটা হচ্ছে ফুসফুসের কার্যকরী একক। এটা হচ্ছে 10 স্টার দাও। আমাদের 10 স্টার কোনটা কোনটা? অ্যালভিউলাস, এটা কি করে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে। পরীক্ষায় আসবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কে বিনিময় করে? অ্যালভিউলাস। আর কার্যকরী একক কি? ফুসফুসের অ্যালভিউলাস। শোষণের প্রধান অঙ্গ কোনটা? ফুসফুস। শোষণের যে আবরণ তার নাম হচ্ছে প্লিউরা। 8, 10, 11 আর হচ্ছে এখানে ষড়যন্ত্র, এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ, স্বর তৈরি করে। এটাকে এরা টাকে একটা দেখতে পারো, রিডিং দিতে পারো। সো এইগুলো আমার ইম্পর্টেন্ট, ষড়যন্ত্র, অ্যালভিউলার, ফুসফুস, প্লিউরা, এই চারটা ইম্পর্টেন্ট। আর টাকিয়া মোটামুটি আসতে পারে, যে পয়সাগুলি ফেলাইলে তো তোমার কোনটা এটা রক্ষা করবে, অ্যান্সার হচ্ছে টাকিয়া। এখন শোষণতন্ত্রের কাজ, এটা রিডিং 2 আর 2বার রিডিং দিবা হ্যাঁ। আমি একটু বলে দেই, যেমন শোষণ গ্যাসের বিনিময়, কি করতেছে শোষণ বলতো? অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। তারপর হচ্ছে শক্তি উৎপাদন, অবশ্যই তুমি যে অক্সিজেনটা নিলা সেটা কোষের মধ্যে গেল, গিয়ে এটিপি তৈরি করলো। পানির সাম্য, এই পরিমাণটা লাগবে 400 থেকে 600 ml, রিডিং দিবা। তাপ, এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড, বলো তো আমাদের, আচ্ছা তোমাদের একটু কেমিস্ট্রি ধরি, যেটা মেডিকেলের কোশ্চেন, কেমিস্ট্রি মেডিকেলের কোশ্চেন, বলো তো প্রধান, হ্যাঁ আমাদের যে তোমার হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা, ঠিক আছে, এই পৃথিবীর তাপমাত্রা যে 15 ডিগ্রি সেলসিয়াস এভারেজ, এটা হওয়ার কারণ কি? কে বলতে পারবা? কে বলতে পারবা? জলবায়ু পরিবর্তন। এই আচ্ছা বাদ দাও, পারবা না এরা। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা হচ্ছে 17 সালের মেডিকেল কোশ্চেন, যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যাই হোক, তারপর এসিড ও ক্ষারের সমতা, আরেকটা কোশ্চেন যেটা একদম 100 স্টার, 100 স্টার কোশ্চেন। বলো তো কার্বন ডাইঅক্সাইড এসিড নাকি ক্ষার? বলো। অম্লীয়। অম্লীয়, এটা ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু কি? অম্লীয়, তার মানে এটা কি? এসিড আর ক্ষারের একটা ভূমিকা রাখতেছে। আর 6 নম্বরটা তোমরা জাস্ট ভালো করে পড়বা, এটা পরীক্ষা আসবে, যে শব্দ উৎপন্ন করে কে? ল্যারিংস। দেখছো এই তথ্যটা কয়বার আসলো? মোটামুটি 10 বার পাই গেছি কিন্তু আমরা, যে ল্যারিংস কি করে? শব্দ তৈরি করে। বুঝছো? 10 স্টার। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে তোমার ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে, ভারসাম্য মানে একটা স্থিতিশীল অবস্থা রক্ষা করা। উদায়ী গ্যাস, কিছু কিছু গ্যাস বের হয়, যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, রিডিং দিতে পারো। দূষিত পদার্থের প্রবেশ রোধ করতে পারে, এটা রিডিং দিতে পারো। নাকের লোম, ধুলাবালি রোধ করে, এরকম। এখানে পরীক্ষায় জাস্ট একটা আসবে, সেটা হচ্ছে শব্দ উৎপন্ন কি করে, আনসার হচ্ছে ল্যারিংস। আচ্ছা এটাই মোটামুটি, এটা ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তো বুঝাই দিলাম যে কেমনে কোনটা কাজ করতেছে। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ভাইয়া হোমিওস্ট্যাসিসটা আরেকবার একটু, হ্যাঁ হোমিওস্ট্যাসিসটা আরেকবার একটু বলেন। আচ্ছা,
আচ্ছা বুঝাই, হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করা। যেমন আমাদের রক্তের পিএইচ হচ্ছে কত বলো তো, মেডিকেল কোশ্চেন বলো, রক্তের পিএইচ কত? 7 এই 7 বললে হবে? 7.4 7.4 7.45 7.35 থেকে 7.45, এভারেজ 7.40। তো দেখো এই যে রক্তের পিএইচ আছে, তোমাকে আমি শুধুমাত্র লেবু খাওয়া দিলাম, লেবু 10টা লেবু খাওয়াইলাম, তাহলে তোমার পিএইচ কমে যাওয়ার কথা না? জি ভাই। কারণ লেবুর মধ্যে অ্যাসিড থাকে। এই দেখো তোমার কিন্তু পিএইচ কমে যাওয়ার কথা। আরেকটা অ্যাডমিশনের কোশ্চেন 10 স্টার, যে আমাদের পিএইচ কত চেঞ্জ হলে আমরা মারা যেতে পারি? 0.5। আমাদের পিএইচ যদি 0.5 চেঞ্জ হয় আমরা মারা যেতে পারি। এবং লেবু এত খাইলাম 10টা লেবু, তাও কিন্তু আমাদের পিএইচ চেঞ্জ হয় না। এই যে আমাদের পিএইচটা 7.35 থেকে 7.45 এর মধ্যে রাখার চেষ্টা করতেছে, এই রাখার চেষ্টাটার নাম হচ্ছে হোমিওস্ট্যাসিস। বুঝতে জি পারছো? ভাই, ক্লিয়ার। ঠিক আছে, মানে একটা স্থিতিশীল অবস্থা রাখতে চাও। আচ্ছা এই পর্যন্ত একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। মোটামুটি ভাইয়া। আমি হচ্ছে 20টা লাইনের মতো দাগাইছি, 20-30 লাইন, 20-25 লাইন, এর বাইরে আসবে না। তোমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক, কমিউনিটির কোশ্চেন ব্যাংক দেখবা, আমি তোমাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করব। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, দেখবা যে এই কোশ্চেন গুলো রিপিট হচ্ছে বারবার। মেডিকেলেও কোশ্চেন এটা আসছে যে শব্দ তৈরি করে কে, প্রধান শোষণ অঙ্গ কোনটা, ফুসফুস, ঠিক আছে, এইসব কোশ্চেন। আচ্ছা এখন ব্যবহারিক, তোমরা কিন্তু ব্যবহারিক করো না, কিন্তু অ্যাডমিশনে ব্যবহারিকের কোশ্চেন আসে, ইন্টারনে আসলেও। ফুসফুসের অনুচ্ছেদ, সেকশন অফ দা সেকশন থ্রু লাং, ফুসফুসের অনুচ্ছেদ দেখো, এখানে নাম হচ্ছে ব্রঙ্কিউল, এটা হচ্ছে ব্রঙ্কিউল, এটা হচ্ছে অ্যালভিউলা, যাই হোক রক্তনালী, হ্যাঁ, পালমোনারি ধমনী, অ্যালভিউলার নালী, ট্রাবিকুলি, অনেক কিছু বলছে। তো এখানে আমাদের যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে এটা ট্রাবিকুলি। দেখো এই যে আমাদের অ্যালভিউলাস আছে না, অ্যালভিউলার, এই অ্যালভিউলার গুলা কি হয়, ট্রাবিকুলি নামক ব্যবহারক পর্দার মাধ্যমে পৃথক। তার মানে একটা অ্যালভিউলাস অন্য একটা অ্যালভিউলাসের মাধ্যমে কিসের মাধ্যমে পৃথক থাকে? ট্রাবিকুলির মাধ্যমে। একটা অ্যালভিউলাস, এই যে অ্যালভিউলাস গুলো ট্রাবিকুলি নামক ব্যবহারক পর্দার মাধ্যমে পৃথক। 5 স্টার। তাহলে আমাদের অ্যালভিউলাস কিসের মাধ্যমে পৃথক থাকে? ট্রাবিকুলি। 4 নম্বর একটা পয়েন্ট আছে দেখো, অ্যালভিউলাস আর ব্রঙ্কিউল, এটা হচ্ছে আমাদের অ্যালভিউলাস, এই যে এটা হচ্ছে অ্যালভিউলার আর হচ্ছে ব্রঙ্কিউল, এই যে ব্রঙ্কিউল, এটা হচ্ছে ব্রঙ্কিউল। এই দুইটার মাঝে কি থাকে বলো তো? এই দুইটার মাঝে থাকে হচ্ছে রক্তনালিকা। এটা হচ্ছে কোচিং এ আসে, ইন্টার আসে না, হ্যাঁ 4 নাম্বারটা রিডিং দিবা, কোচিং এ এসব আসে। তাহলে আমাদের অ্যালভিউলাস হচ্ছে ট্রাবিকুলি, এটা খুব ইম্পর্টেন্ট 5 স্টার। আর আমাদের 4 নাম্বারটা হচ্ছে রিডিং, রিডিং দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যালভিউলাস পৃথক থেকে হচ্ছে ট্রাবিকুলির মাধ্যমে। আচ্ছা আমাদের আমরা আরেকটু পড়বো, তারপরে আমরা শেষ করে দেবো এটা। শোষণের শারীরবৃত্ত, শোষণের শারীরবৃত্ত বা ফিজিওলজি রেসপিরেশন, এটা থেকে সিকিউ আসে অনেক সময়, হ্যাঁ, ঘ নম্বরের কোশ্চেন এরকম। আমরা সিকিউ আলোচনা করব নেক্সট ক্লাসে। আমাকে দেখো দুইটা শোষণ আছে, একটা নাম হচ্ছে বহিঃশোষণ, একটা নাম হচ্ছে অন্তঃশোষণ। এটা হচ্ছে 10 স্টার। দেখো এই কোশ্চেনটা 10 স্টার দিচ্ছি না, এই কোশ্চেনটা কিন্তু এই যে পরশুদিনের যে পরীক্ষা হলো আর্ম ফোর্স মেডিকেল কলেজে, সেই কোশ্চেনটা আসছে, এবং তোমাদের আমি শিখাই, দেখো কত সহজ। দেখো বহিঃশোষণ, বহিঃশোষণ হচ্ছে ফুসফুসে সংঘটিত হয়। বহিঃশোষণ মানে এই যে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি, এই এক্সচেঞ্জটা কোথায় হয় বলতো? অ্যালভিউলাসে হয়। আর অ্যালভিউলাস মানে তো কি? ফুসফুস। তাহলে এই যে আমাদের এক্সটার্নাল রেসপিরেশন বা বহিঃশোষণ, এটা কোথায় হয়? ফুসফুসে হয়। আর আমাদের যে অন্তঃশোষণ বা ইন্টারনাল রেসপিরেশন, এটা মানে কি বলতো? তোমাদের যে আমি প্রথমে একটু বললাম যে আমাদের কোষের মধ্যে যখন অক্সিজেন ঢোকে, এটা একটা কোষ সেল, এর মধ্যে আমাদের ঢোকে কি? অক্সিজেন। আমাদের ঢোকে কি? খাবার। ঢোকার পর বেরোয় কি? কার্বন ডাই অক্সাইড, এটিপি। এই জিনিসটা আছে না, এই জিনিসটার নাম হচ্ছে অন্তঃশোষণ। রক্ত থেকে কি আসলো? রক্ত থেকে তো আমাদের অক্সিজেনটা আসে, ঠিক আছে, এই যে হিমোগ্লোবিন রূপে আসে আর কি অক্সিজেনটা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই জিনিসটা, এটা নাম হচ্ছে অন্তঃশোষণ। আমাকে একটু বুদ্ধি করে বলো তো, অন্তঃশোষণটা কোথায় হচ্ছে? কোষের ভিতরে। কোষের মধ্যে। এই কোশ্চেনটা যে পরশুদিন আর্ম ফোর্সেস মেডিকেল আসছে, মনে বুঝাই তো যায়। বহিঃশোষণ কোথায় হবে? বাইরে হবে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড বিনিময় করতেছে। আর অন্তঃশোষণ মানে কি? একদম ভিতরে হবে, কোষের মধ্যে হবে, কোষ আর রক্তের মধ্যে আর কি। এটা রক্তনালী না, অক্সিজেন কোথায় থাকে? রক্তের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের কোষ, ঠিক আছে। তাহলে অন্তঃশোষণ কোথায় ঘটে? যে দেহ, কোষ আর রক্ত। এটা আর্ম ফোর্স মেডিকেলের কোশ্চেন। তাহলে বহিঃশোষণ কোথায় ঘটে? ফুসফুসে। অন্তঃশোষণ কোথায় ঘটে? দেহ, কোষ আর রক্তে। এখন আমরা এই যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম, এর দেখো এখানে বলছে উপজাত হিসেবে নির্গত অবস্থায় কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আচ্ছা
কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এটা হচ্ছে তোমার যখন বোটানির একটা চ্যাপ্টার আছে 9 নম্বর অধ্যায়, সেখানে হচ্ছে তোমার ক্রেবস চক্র থাকে, অ্যাসিটাইল কোয়ে থাকে, গ্লাইকোলাইসিস থাকে, সেই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়। এটা এখন বুঝতে পারবে না। এখন দেখো আমাদের যে সিকিউ আর কি যেভাবে আসবে, আমার সাথে সাথে তোমরা দেখবা। প্রথমে আমি কি করলাম, শ্বাস নিলাম, এর নাম হচ্ছে প্রশ্বাস। আমি কি নিলাম বলো তো, অক্সিজেন। এরপরে সেটা কোথায় যাবে, শ্বাসনালী। শ্বাসনালীর পর সেটা কোথায় যাবে, ফুসফুস। ফুসফুসে কি হবে, অক্সিজেন গ্রহণ। তারপর সেটা কি হবে, অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহনে কোথায় যাবে, কোষে যাবে। কোষে, কোষে কোন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন ঢোকে, যাপনের মাধ্যমে অক্সিজেন ঢুকতেছে। এখন কি করবে, খাদ্য বস্তুর সাথে জারণ হবে। প্রথমে কি করলাম, অক্সিজেনটা নিলাম, তারপর সেটা কোথায় যাবে, ষড়যন্ত্র শ্বাসনালী আর কি, শ্বাসনালী, ট্রাকিয়া। এরপর সেটা কোথায় যাচ্ছে, ব্রঙ্কাস ব্রঙ্কিউল, কোথায় যাচ্ছে, ফুসফুসে। ফুসফুসে যাওয়ার পরে কি হচ্ছে, সেটা রক্তের মাধ্যমে কি হচ্ছে, রক্তের মধ্যে মিশে যাচ্ছে। তারপর সেটা কি হচ্ছে, রক্ত দ্বারা পরিবহন হচ্ছে, কেমনে, অক্সি হিমোগ্লোবিন রূপে। তারপরে সেটা কোষের মধ্যে ঢুকতেছে, কোন পদ্ধতিতে, ব্যাপন, ইংলিশ হচ্ছে ডিফিউশন। ওকে, আচ্ছা। তারপর কি হচ্ছে, কোষে খাদ্যবস্তুর জারণ। এই যে কোষের মধ্যে যে খাবারটা ছিল, সেই খাবারের সাথে অক্সিজেনের বিক্রিয়া মানে জারণ করা, ঠিক আছে। সেই খাবার যখন অক্সিজেনের সাথে মিশে তখন শক্তি উৎপন্ন করে। তাহলে শক্তি উৎপন্ন করলো, শক্তি উৎপন্ন করার পর উপজাত হিসেবে কি পেলাম, কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড আবার কোথায় আসবে, রক্তে। রক্ত থেকে আবার কোথায় আসবে, ফুসফুসে। ফুসফুস থেকে কোথায় আসবে, শ্বাসনালী। শ্বাসনালী থেকে কোথায় আসবে, বাইরে। এটা হচ্ছে আমাদের রক্তের, সরি, এটা হচ্ছে শোষণের শারীরবৃত্ত। এই পয়েন্টটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। এই পয়েন্টটা কি আমাকে একটু বলতে পারবা? কেউ বলতে পারবা এই পয়েন্টটা, বলো তো কেউ। নিজে একটু মনে করার চেষ্টা করো, দেখ প্রথমে কি হচ্ছে তারপরে কি হচ্ছে, এগুলো একটু মনে করার চেষ্টা করো। বলো। প্রশ্বাসের মাধ্যমে প্রথমে অক্সিজেন আমাদের শ্বাসনালীতে যায়, শ্বাসনালী থেকে অক্সিজেনটা রক্তে যায়, রক্ত থেকে ব্যাবন প্রক্রিয়ার মাধ্যমে কোষে যায়, কোষে খাদ্যের সাথে জারিত হয়, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাবন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে ফেরত আসে, রক্ত থেকে আবার কার্বন ডাইঅক্সাইড শ্বাসনালীতে ফেরত আসে, শ্বাসনালী থেকে পরিবেশে ফেরত আসে। আচ্ছা, মাঝখানে ফুসফুস বাদ গেছে, যাই হোক ভালো হয়েছে, থ্যাংক ইউ। তোমার নাম কি ভাইয়া? নাজমুল। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা। আমরা প্রথম দিন যেহেতু আমরা মোটামুটি এইটুকু রাখি, বুঝছো। প্রথম দিন মোটামুটি আমরা এই পর্যন্ত রাখি, এবং আমাদের যে এক্সট্রা ইনফরমেশন ছিল মানে বইয়ের বাইরে কিছু তথ্য আমরা পড়ছি। ভাইয়া ক্লাস এই পর্যন্ত। বলো বলো। কি বললে একটু বলো। সমস্যা। নেক্সট ক্লাসে কি শ্বসনী পড়াবেন নাকি টিস্যুতন্ত্র? শোষণী পড়াবো, শোষণী। এটার মানে ফুল শেষ করবো আগে, আর এটা সিকিউ আলোচনা করতে হবে, নাহলে তো প্রবলেম হবে। জি ভাইয়া। আচ্ছা, এটা মেকানিক্স, এটা কালকে সিকিউ সিকিউ আছে এটা। ভাইয়া এই অধ্যায়ে পরীক্ষা নেবেন? হ্যাঁ, পরীক্ষা নেবো। আচ্ছা, এখান থেকে সিকিউ যেটা আসবে আমি তোমাদের বলে দেবো না, বুঝছো, একটা সিকিউ বললে হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে যা যা পড়লাম একটু আবার একটু তোমাদের একটু বলি। আমরা প্রথমে পড়লাম হচ্ছে আমাদের কি কি শোষণতন্ত্র নিয়ে, শোষণতন্ত্র কি কি জিনিস দ্বারা গঠিত। তারপর আমরা বললাম যে হচ্ছে কোনটা আমাদের ইম্পর্টেন্ট, কোনটা ভূমিকা রাখে, যেমন ফুসফুস, ষড়যন্ত্র, শব্দ তৈরি করে, এই কথাগুলো আমরা বললাম। তারপর আমরা বললাম হচ্ছে আমাদের যে অন্তঃশোষণ, বহিঃশোষণ, এগুলো কি, শোষণ কাকে বলে, এগুলো মোটামুটি আমরা পড়ছি। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখলাম। তারপর হচ্ছে শোষণের কাজ দেখলাম, হ্যাঁ, কোনটার কি কাজ। তারপর হচ্ছে আমরা কি বললাম, অ্যালভিলাসের সম্পর্কে একটু জানলাম। অ্যালভিলাস হচ্ছে সেপ্টাল কোষ থেকে গঠিত হয়, সারফেক্টেন্ট, হ্যাঁ, এটা কি ধরনের, এরকম একটু তথ্য পড়ে ফেললাম। তো আমরা আজকে এই পর্যন্ত রাখি, প্রথম দিন একটু কম পড়াই, এরপরের দিন হচ্ছে আমরা নেক্সট যা যা লাগে সেগুলো শেষ করে দেবো, আর সিকিউ সহ, হ্যাঁ, সিকিউ সহ শেষ করে দেবো আমরা। ভাই একটু প্রশ্ন ছিল। বলো। ভাই এপিথেলিয়াম কি? এপিথেলিয়াম মানে আবরণী কোষ, বাংলায় যেটা বলে আবরণী কোষ, মনে করো হাতের যে আবরণ তার নাম এপিথেলিয়াম, হাতের এপিথেলিয়াম, ঠিক আছে। এপিথেলিয়াম হচ্ছে এক ধরনের কোষ। তোমরা অনেক ধরনের কোষ পড়ছো দেখবা, এই যে যোজক কলা, তারপর হচ্ছে আবরণী কলা, 9-10-এ পড়ছো না, তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র, এগুলো পড়ছো না। তো এর মধ্যে প্রথমটার নাম হচ্ছে আবরণী, যেটাকে ইংলিশে বলে এপিথেলিয়াম। এটা অনেক ধরনের হইতে পারে।
কোন কোন এপিথেলিয়াম কোষ, মনে করো যে একটা এপিথেলিয়াম কোষ তোমার লম্বা এরকম এরকম থাকে, লম্বা লম্বা, তার নাম কলামনার এপিথেলিয়াম, কলামের মতো দেখা যায়, একটা চ্যাপ্টা চ্যাপ্টা থাকে, তার নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম সেল, স্কোয়ামাস সেল, এটা হচ্ছে কি কলামনার সেল, এরকম বিভিন্ন ধরনের এপিথেলিয়াম সেল থাকে। এপিথেলিয়াম মানে আবরণ থাকে আর কি। তাহলে ফুসফুসের গায়ে যে আবরণটা থাকে তার নাম এপিথেলিয়াল সেল অফ লাং। আর কার কোনো কোশ্চেন? আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া যকৃতের আবরণের নামটা একটু আবার বলেন। গ্লিউসন ক্যাপসুল, গ্লিউসন ক্যাপসুল লিখে দিচ্ছে, গ্লিউসন ক্যাপসুল। আমরা বের করে দিচ্ছি আবরণটা, সমস্যা নাই। এই যে স্ক্রিনশট দিনিও, হ্যাঁ স্ক্রিনশট দিনে গ্রুপে পোস্ট করে দিও, তাহলে সবাই দেখতে পারবে এরকম। এই যে এটা হচ্ছে আবরণটা, হ্যাঁ দাও স্ক্রিনশট দিনো। এটা হচ্ছে ডিইউ, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। ব্রেইন, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃত, বৃক্ক, পেশি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করো, হ্যাঁ তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই।